বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গ্যাসিয়াস স্টেট এই চ্যাপ্টারের পঞ্চম লেকচারে ভ্যান ডার ওয়ালস কারেকশন এই বিষয়টা নিয়ে কথা বলবো। আদর্শ গ্যাসের গতিতত্ত্বের আদর্শ গ্যাসের সমীকরণ থেকে তোমরা জানো পিভি ইকুয়াল টু এনআরটি, কিন্তু এই ইকুয়েশনটি বাস্তব গ্যাসগুলো মেনে চলে না। সেক্ষেত্রে চলো আমরা আগে প্রথমে দেখে নিই আইডিয়াল গ্যাস কাকে বলে এবং বাস্তব গ্যাস কাকে বলে। গ্যাস হুইচ obeys PV is equal to nRT and all gas law is called an ideal gas law। অর্থাৎ যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে PV is equal to nRT সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা বলছি হচ্ছে আইডিয়াল গ্যাস। কিন্তু যারা PV is equal to যে সকল গ্যাস PV is equal to nRT এই সমীকরণটি মেনে চলে না তাদেরকে বলা হচ্ছে রিয়েল গ্যাস। এখন বিষয় হচ্ছে এই যে রিয়েল গ্যাসগুলো PV is equal to nRT সমীকরণটা মেনে চলে না, এর সমস্যাটা কোথায়, এর কারণ কি, এবং তাহলে এই বাস্তব গ্যাসগুলোর জন্য ইকুয়েশনটাই বা কেমন হবে সে বিষয়ে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস কারেকশন করেছেন। তিনি গ্যাসের গতিতত্ত্বে দুটো জায়গায় সমস্যা দেখেছেন। তো তার আগে আমরা একটু দেখে নিই আসলে একটা প্রুফ, একটা এক্সপেরিমেন্ট যেটি ভ্যান ডার ওয়ালস করেছিলেন সেটা সম্পর্কে একটু জেনে নিই। তিনি দেখিয়েছেন যে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে অ্যাট ডিফারেন্ট প্রেশারে 0.1 এই প্রেশারে এটিএম, অবশ্যই 0.1 এটিএম, এই প্রেশারে ভলিউম হচ্ছে 224.1 ডেমিকিউ, এবং পিভি যদি নেওয়া হয় তাহলে এই দুটো গুণ করলে আমরা পাবো 22.4। তিনি প্রেশার বৃদ্ধি করলেন, করে 50 এটিএম নিয়ে গেলেন এবং দেখলেন সেক্ষেত্রে ভলিউম হচ্ছে 0.463 ডেমিকিউ। তো এর পি এবং ভি গুণ করলে এখান থেকে পাওয়া যাচ্ছে 23.71। এবং এই প্রেশারটা তিনি যখন 1000 সেখানে নিয়ে গেলেন, তো সেক্ষেত্রে আয়তন তিনি পেলেন 0.384। তো পি এবং ভি গুণ করলে এখান থেকে পাই আমরা 38.34। কিন্তু দেখো প্রত্যেক ক্ষেত্রে অ্যাকর্ডিং টু বয়েলস ল কী হওয়ার কথা ছিল যে পিভি অলওয়েজ কনস্ট্যান্ট, কিন্তু পিভি কনস্ট্যান্ট হচ্ছে না। কার জন্য? হাইড্রোজেন গ্যাসের জন্য। দ্যাটস মিন হাইড্রোজেন গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলছে না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের দুটি স্বীকার্য। একটা হচ্ছে তারা বলেছিল intermolecular force of attraction, there are no attractive or repulsive force between molecules and ideal gas। তারা এই গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের এক নাম এই এখানে তারা বলেছেন যে গ্যাসের অণুসমূহের মধ্যে এবং গ্যাসাধারের দেয়ালের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ নাই। এবং আরেকটি স্বীকার্য তারা দিয়েছিলেন সেটা হচ্ছে গ্যাসের অণুসমূহের আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অতি নগণ্য। তো এই দুটো মূলত গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, যা বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি এই দুটাকে ফল্ট হিসেবে ধরে তিনি ভলিউম কারেকশন এবং প্রেশার কারেকশন করেছেন। কিভাবে? তিনি বলেছেন যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে গ্যাসের অণুসমূহের জন্য মুক্তভাবে বিচরণের ফ্রি ভলিউম, পাত্রের যে আয়তন সেটাকেই তিনি বিবেচনা করেছেন। কিন্তু গ্যাসের অণুসমূহের একটা নিজস্ব আয়তন রয়েছে যেটা একেবারেই নেগলিজিবল নয়। কেন নেগলিজিবল নয়? কারণ হচ্ছে গ্যাসকে যদি আমরা নিম্ন তাপমাত্রায় যদি নিয়ে আসি সেক্ষেত্রে গ্যাসগুলো তরলে পরিণত করা যায়, এবং জুল থমসনের মাধ্যমে আমরা সেটা দেখেছি। তো যেহেতু তরলের একটা নির্দিষ্ট আয়তন আছে, সুতরাং আমরা বলতে পারি বা গ্যাসের অণুসমূহের আয়তন একেবারেই নগণ্য নয়। তো সেক্ষেত্রে যদি 1 মোল গ্যাসের আয়তন যদি বি হয় তাহলে এন মোল গ্যাসের আয়তন হবে এন বি।
তাহলে এই এন মোল সংখ্যক গ্যাসের জন্য মুক্তভাবে বিচরণের জন্য ফ্রি স্পেস হবে ভি ইজ ইকুয়াল টু ভি ভেসেল মাইনাস এন বি, অর্থাৎ পাত্রের যে আয়তন সেখান থেকে এন বিটাকে বাদ দিতে হবে। তাহলে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে গ্যাসের জন্য মুক্তভাবে বিচরণের স্থান। আর কি? প্রেশার কারেকশন। গ্যাসের গতিরোধের স্বীকার্য বলা হয়েছে যে গ্যাসের অনুসময়ের নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালের মধ্যে কোনো আকর্ষণ নাই। কিন্তু দেখো, যদি বাস্তব গ্যাসের অণুসমূহকে যেহেতু তরলিফিকেশন করা যাচ্ছে, লিকুইফিকেশন করা যাচ্ছে, সুতরাং আমরা বলতে পারি যে গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ আছে। এখন আমরা যদি অবজার্ভ যে প্রেশার পাবো, সেটা অবশ্যই গ্যাসের অণুসমূহ যে পরস্পরকে আকর্ষণ করতেছে সেটাকে বিবেচনায় না রেখেই যেটা আমরা অবজার্ভ করব, সেটা অবশ্যই আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে প্রেশারটা হতো তার চেয়ে কম হবে। কেন কম হবে? কারণ হচ্ছে গ্যাসের অণুসমূহ পরস্পরকে আকর্ষণ করতেছে, ফলে সে পাত্রের দেয়ালে হচ্ছে কম চাপ প্রয়োগ করতেছে। আর আমরা জানি গ্যাসের অণুসমূহ পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে গ্যাসের প্রেশার। তাহলে এই যে গ্যাসের অণুসমূহ পরস্পরকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলটা কী করতে হবে? অবজার্ভ ভ্যালুর সাথে যোগ করতে হবে। যেমন আমাদের অবজার্ভ ভ্যালুটা তাহলে কি? অবজার্ভ ভ্যালু হচ্ছে পি আইডিয়াল মাইনাস পি ড্যাশ, অর্থাৎ যে আকর্ষণ সেটা বিয়োগ করছি আমরা। এখন পি ড্যাশকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে পি আইডিয়াল ইজ ইকুয়াল টু হবে পি অবজার্ভ প্লাস পি ড্যাশ, অর্থাৎ পি ড্যাশ হচ্ছে আমাদের যে ভ্যালুটা, যে আকর্ষণ বলটাকে এই গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে একেবারেই উপেক্ষা করা হয়েছিল সেটা। এখন এই যে গ্যাসের অণুসমূহের মধ্যে যে আকর্ষণ বল সেটা কতটুকু, সেটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই। দেখো, আমরা ধরে নিলাম এই গ্যাসের পাত্রের মধ্যে দুই ধরনের গ্যাসের অণু রয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন এই বি এর সংখ্যা যত বাড়বে, এ এর সাথে আকর্ষণ বা এই মানটা তত বাড়বে। এই বিয়ের অনুসংখ্যা যত বাড়বে তত বাড়বে, অর্থাৎ বিয়ের ঘনমাত্রা যত বাড়বে তত এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা বাড়বে। অনুরূপভাবে আমরা যদি এর জায়গায় যদি বিকে কল্পনা করি এবং এই চারটে যে বি দেখতেছো এটাকে যদি আমরা এ দ্বারা রিপ্লেস করি, তাহলে অবশ্যই এর অনুসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই আকর্ষণ বল বাড়বে। সুতরাং আমরা বলতে পারি এর ঘনমাত্রা বৃদ্ধি অথবা বি এর ঘনমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। তাহলে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে সি এ এবং সি বি, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি এর সমানুপাতিক। তো তোমরা জানো ঘনমাত্রা সমান সমান হচ্ছে মোল ভাগ আয়তন, যেহেতু পাত্রের আয়তন হচ্ছে ভি আমরা ধরে নিচ্ছি, সেক্ষেত্রে পি ড্যাশ ইজ প্রপোর্শনাল এন বাই ভি, এবং বি এর ক্ষেত্রেও পাত্রের আয়তন সেম, সুতরাং সেক্ষেত্রে হচ্ছে এন বাই ভি, অর্থাৎ পি ইজ প্রপোর্শনাল এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই, তাহলে পি প্রাইম ইজ ইকুয়াল টু আমরা পাবো এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এটাই হচ্ছে মূলত পি প্রাইমের ভ্যালু। এই ভ্যালুটা কী করতে হবে? আমাদেরকে যোগ করতে হবে। তাহলে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা আমরা কী পাবো? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, অর্থাৎ এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু আর টি। এখন যদি গ্যাস যদি 1 মোল হয়, সেক্ষেত্রে আমরা কী পাবো? এন এর মান হচ্ছে আমাদের 1, অর্থাৎ পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি। তো এখানে দুটো কনস্ট্যান্ট আমরা পেলাম, একটা হচ্ছে এ এবং বি, এদেরকে বলা হয় ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। আমরা এই দুটার আজকে ইউনিট দেখব, এর পরবর্তীতে এর ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব আমরা। তাহলে ইউনিট কী হবে? আমরা জানি পি ইজ ইকুয়াল টু কি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, তাহলে আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করলে এ ইজ ইকুয়াল টু পাবো পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার, অ্যান্ড পি হচ্ছে তোমরা হচ্ছে এটিএম, ভি হচ্ছে ডেমি কিউব স্কোয়ার, এবং এন হচ্ছে মোল উপরে স্কোয়ার। সুতরাং এ এর একক হবে এটিএম ডেমি কিউব পার 6, ডেমি কিউব 6 পাওয়ার 6, এবং মোল পার স্কোয়ার। সুতরাং এটা হচ্ছে আমাদের এর ইউনিট। তো ডেমি কিউবের পরিবর্তে তোমরা লিটারও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং ইউনিট বি কি? বি তোমরা জানো, আমরা প্রতি 1 মোলের জন্য
যে আয়তনটা আমরা ধরে নিয়েছিলাম, তাহলে ডেমিকিউ পার মোল। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ভ্যান ডার ওয়ালস কারেকশন। বাস্তব গ্যাসের জন্য আমরা যে ইকুয়েশনটা পেলাম, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, আজকে এখানেই শেষ।